সেদিন দেখলাম মির্জা ফখরুল সাহেব বলেছেন যে জামাত খুব অর্গানাইজড পার্টি। তাহলে উনি কি ফরজ ওয়াজিব সমূহ মেনে চলেন? যিনি অমুসলিম, তিনি কি কবিরা গুনাহ সমূহ দূরে থাকেন? যে জামাতের সদস্য হতে হলে কয়েকটা ধর্মীয় বাধ্যবাধকতা আছে। জামাত তো একটা রাজনৈতিক দল, জামাতের রাজনীতির আপনি দেখবেন জামাতের সমালোচনাগুলো কি, আপনি দেখবেন জামাতের শত্রু কিছু কিছু কাজের জন্য জামাতের প্রশংসা করে, জামাত খুব অর্গানাইজ। সেদিন দেখলাম মির্জা ফখরুল সাহেব বলেছেন যে জামাত খুব অর্গানাইজড পার্টি। আওয়ামী লীগের লোকদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবে জামাত কর্মীরা নিজেরা টাকা দিয়ে নিজেদের দল চালায়। এই দ্বিতীয়ত আর কোনো দল সম্পর্কে আপনি এত প্রশংসা শুনবেন না। জামাত অর্গানাইজড, জামাত তাদের একটা অর্থনৈতিক ভিত নিজেরাই তৈরি করেছে, নিজের স্বেচ্ছায় মানে কন্ট্রিবিউশনের মধ্য দিয়ে। জামাত একটা চেইন অফ কমান্ড আছে, জামাতের লোকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই, জামাতের লোকদের সম্পর্কে চারিত্রিক আপনার নাই। তাই অল আপনি দেখেন সবই প্রশংসনীয় জায়গা। আমি জামাতের মানে যে সমালোচনার জায়গা যেটা করেছি, যে জামাত একটা ফুল ফ্লেজেড পলিটিক্যাল পার্টি হতে পারে নাই। ঠিক আছে, যেমন আমি আপনাকে যেটা বলি সহজভাবে আপনি বুঝবেন, যে জামাতের সদস্য হতে হলে কয়েকটা ধর্মীয় বাধ্যবাধকতা আছে। প্রথম হচ্ছে তাকে ফরজ ও ওয়াজিব মেনে চলতে হবে, কবিরা গুনাহসমূহ তাকে দূরে থাকতে হবে, তাকে ইসলামী শরিয়ার মোটামুটি মানদণ্ডে তাকে উত্তীর্ণ হতে হবে জ্ঞান এবং চারিত্রিক দিক থেকে, তাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, তাকে রিপোর্ট রাখতে হবে, তাকে নিয়মিত দলের পয়সা মানে অর্থনৈতিকভাবে কন্ট্রিবিউট করতে হবে। এ ধরনের অনেকগুলো বাধ্যবাধকতা আছে। এখন জামাত বা শিবির যখন ডাকসু নির্বাচন করতে যায়, বা জামাত এবার বলেছে তারা পার্লামেন্ট ইলেকশনে তারা অমুসলিমদেরকেও তারা সেখানে প্রার্থী দিবে, তাহলে উনি কি ফরজ ওয়াজিব সমূহ মেনে চলেন? যিনি অমুসলিম, তিনি কি কবিরা গুনাহ সমূহ দূরে থাকেন না? তো উনি তো জামাতের সদস্য হতে পারবেন না। তিনি জামাতের সদস্য হতে পারবেন না, কিন্তু জামাতের ভোটে পার্লামেন্টের মেম্বার হতে পারবেন, বা উনি ডাকসুতে মেম্বার হতে পারবেন। শিবির এবার অনেকগুলোকে প্রার্থী দিয়েছে যাদের এই ধর্মীয় বাধ্যবাধকতা নাই। ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে জামাত যে একটা মানে জামাতের গঠনতন্ত্র যদি আপনি দেখেন, যে তার সদস্য হতে পারবে না কিন্তু সে তার এমপি হতে পারবে। এই যে কন্ট্রাডিকশনটা রাজনৈতিকভাবে, এটা কিন্তু একটা বিরাট প্রশ্নে জামাতকে মুখোমুখি হতে হবে। জামাত যে রাষ্ট্র তৈরি করতে চায়, সৎ লোকের শাসন সমৃদ্ধ রাষ্ট্র, তাহলে যে লোকটা ধরেন কবিরা গুনাহ থেকে দূরে থাকে না, যে লোকটা ফরজ ওয়াজিব মেনে চলে না, জামাতের আইডিওলজিক্যালি সে মনে করে যে সে সঠিক ভালো লোক না, তাহলে জামাত ওই ধরনের লোককে যখন প্রার্থী দিচ্ছে, তখন তার ভেতর থেকে একটা প্রশ্ন উঠবে যে আপনি তো তাইলে যে রাষ্ট্র করতে চান, আপনি তো সেই রাষ্ট্রের লোককে দিয়ে তো আপনি আসলে চাচ্ছেন কি? আপনি চাচ্ছেন জনপ্রিয় লোকদেরকে আপনি পার্লামেন্টে দিতে চাচ্ছেন। তাহলে হোয়াট অ্যাবাউট রং উইথ দি বিএনপি অ্যান্ড আওয়ামী লীগ? আওয়ামী লীগও তো এই ধরনের লোকদেরকে প্রার্থী দিচ্ছে, তাই না? তো এই যে জামাত আস্তে আস্তে একটা বুর্জোয়া, পেটি বুর্জোয়া রাজনৈতিক দলের দিকে টার্ন করছে, এটা পলিটিক্সের জন্য ভালো লক্ষণ। কিন্তু জামাতের যে আদর্শিক ফ্রেমওয়ার্ক, সেই আদর্শিক ফ্রেমওয়ার্ককে তাহলে পরিবর্তন করতে হবে, তাকে কিছু অ্যামেন্ডমেন্ট আনতে হবে, তাকে বলতে হবে যে ফরজ ওয়াজিব মেনে চললে তার সদস্য হতে পারবে, কিন্তু কেউ যদি ফরজ ওয়াজিব মেনে নাও চলে, তিনি যদি ভালো মানুষ হন, তিনি যদি যোগ্য লোক হন, সৎ হন, তাহলে তাকে পার্লামেন্টে প্রার্থী দেওয়া যাবে, বা উনি জামাতের কোনো না কোনো ফর্মে সদস্য বা শুভাকাঙ্ক্ষী হতে পারবে। জামাত সবসময় বলে যে জামাত হলো একটা পলিটিক্যাল পার্টি, আবার জামাত বলে সে একটা ইসলামী আন্দোলন। তাহলে ধর্মীয় দিক থেকে ইসলামী আন্দোলন করা একজন মুসলমানের জন্য এটাকে ফরজ বলা হয়, যেটা আবশ্যকভাবে। তাহলে জামাতে যে অমুসলিম লোকটা যোগ দেয়, যে হিন্দু লোকটা জামাতের সদস্য হয়, সে কি ইসলামী আন্দোলন করে? তার জন্য তো ইসলামী আন্দোলন অব্লিগেটরি না, তার জন্য তো নামাজ ফরজ না। তাহলে জামাত যদি ইসলামী আন্দোলন হয়, তাহলে একজন হিন্দু কিভাবে ইসলামী আন্দোলনে যুক্ত হতে পারে? বা একজন যিনি নামাজ পড়েন না, যিনি ফরজ ওয়াজিব মেনে চলেন না, উনি কিভাবে ইসলামী আন্দোলন করবেন, ইসলামী আন্দোলনের পার্ট হবেন? তাই না? এটা তো একটা ফরজিয়াত কাজ, এটা তো একটা অবশ্যম্ভাবী ধর্মীয় কাজ। তো এই কন্ট্রাডিকশন গুলো জামাত যখন পাওয়ার পলিটিক্সে আরো বেশি ইনভলভ হবে, এই কন্ট্রাডিকশন গুলো আরো বেশি বেশি পার্টির অভ্যন্তরে রেজ করবে। আমি এটাকে পজিটিভ হিসেবে দেখি, আমি মনে করি। তো সেই আপনার যে প্রশ্ন, যে জামাতের প্রতি আমার কোনো অনুরাগ বিরাগও নাই, বাট একটা পলিটিক্যাল পার্টি হিসেবে জামাতের প্রতি আমার মূল্যায়ন আছে, এবং স্বাভাবিকভাবে সেই মূল্যায়নটা আমি এভাবেই করি যে জামাত যত বেশি গণতান্ত্রিকভাবে রাজনৈতিক স্ফেয়ারে যাবে, তত তার যে মতাদর্শিক যে কাঠামোটা সে তৈরি করেছে, সেখানে একটা ভাঙন ধরবে। আর এই ভাঙনকে যদি সে অ্যালাউ করে, তাহলে সে একটা প্রকৃত রাজনৈতিক দল হয়ে উঠবে। আর যদি সে ভাঙন অ্যালাউ না করে আবার সে সেদিকে ফিরে যায়, তাহলে সে একটা দোলার মধ্যে থাকবে। একবার সে পিপলের সামনে আসবে, আবার তাকে টেনে ইসলামী শরিয়া ভিত্তিক দলের দিকে যেতে হবে।
এই যে আমি বারবার বলি জামাত একটা ইসলামী আন্দোলন এবং জামাত একটা রাজনৈতিক দল, জামাত একটা ইসলামী সংগঠন এবং জামাত একটা রাজনৈতিক দল, এই দুইটার দ্বন্দ্বের মধ্যে তাকে আবর্তিত হতে হবে। এই দ্বন্দ্ব সে নিজ থেকে যদি দূর না করে, এটা 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 থেকে তাকে কেউ টেনে তুলতে পারবে না।